ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ, এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই ভাঙড়ের মানুষ বলছে তাই, ভাইজান তোমায় চাই। যে সমস্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার্স আছেন, আমাদের বিধায়ক সাহেবকে আসার জন্য আপনারা জায়গা করে দিন। আমাদের এই রক্তদান মহা উৎসবের প্রধান অতিথি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি উপস্থিত। তানাকে শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায়। যারা আছেন, ভাইজান এসে গিয়েছে, আপনারা একটু ধীরে স্থিরভাবে বসুন। এখন আপনাদের সামনে ভাইজান কিছু, যিনি কথা বলছিলেন উনি কিছু বলবেন, ওনাকে অনুরোধ করা হচ্ছে, আপনি শুরু করুন। ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয়, ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয়, বিধায়ক অনেক দেখেছি নওশাদ সিদ্দিকীর মতো নয়। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় তথা ভাঙড়বাসীর প্রিয়, ভাঙড়বাসীর নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই রক্তদান কর্মসূচি উপলক্ষে যেভাবে মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে আসছে রক্ত দেওয়ার জন্য, যাকে কিনা অনুরোধ করতে হচ্ছে না, যাকে কিনা কোনো রকম টাকা পয়সার প্রলোভন দিতে হচ্ছে না, বাড়ি থেকে ডেকে আনতে হচ্ছে না, সেই সমস্ত কর্মীদের, সেই সমস্ত সমর্থকদের, সেই সমস্ত ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ জানাবো। যাই হোক, এটা রক্তদান শিবির, এটা রাজনৈতিক মঞ্চ নয়, তাই বেশি কথা আর বলবো না। যথেষ্ট সময় না থাকার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে, আমি সহমত নয়। ভাঙড়ের শেষ কথা কারা বলবে? ভাঙড়ের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে, ভাঙড়ের ভোটাররা শেষ কথা বলবে, ভাঙড়ের রাজারা শেষ কথা বলবে, কোনো প্রজারা ভাঙড়ের শেষ কথা বলবে না। ভাঙড়ের রাজা আপনারা। ভোটের সময় আপনাদের দাঁড়ে দাঁড়ে আসি, মামা খালা জ্যাঠা মাসি পিসি ভোট দেন করি। ভোটের পরে আজ 4.5 বছর দেখতে পাওয়া যায় না। কোনো সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দ্বারে গিয়ে জুতো ক্ষয়ে যায়। আর সে যখন ভোটের সময় আসে, এমপি আপনার দ্বারে চলে আসে। আপনারা সজাগ হন, সতর্ক হন। সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দ্বারে দাঁড়িয়ে পরিষেবা দেবে। আপনি একটু সজাগ হন আর সতর্ক হন। 500,000 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না, স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না। আপনাদের বক্তব্য আমাদের বিকাশ স্যার বললেন, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে? স্বাস্থ্য পরিষেবা দেবে, আমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। সংবিধান খুলুন না, 12 থেকে 35 ধারা অবধি দেখুন না। স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে, মানে দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য যে স্বাস্থ্য সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাগলগাছি, এই আপনার নলমুড়ি আর জিরেনগাছার হসপিটালগুলোকে উন্নত মানের করুক। এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক। এটা করছে না, আমাদের আওয়াজ তুলতে হবে। মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে 10,000 15,000-এর বিল করে দিচ্ছে। মায়ের হাতে 500,000 মাসে দিচ্ছে। মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে, প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে, এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না। আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন 400-500 ছাত্র ছাত্রী আছে, সেখানে 4-5 জন মাত্র শিক্ষক দেওয়া আছে। আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। মায়ের হাতে 500 দিচ্ছে, মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরি পাওয়ার যোগ্য, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা চাইছে, না হলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। ভাই মাকে বলবো আওয়াজ তুলুন।
500,000 পরে হবে। আপনার বাড়ির সন্তানটা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মাকে বলবো আওয়াজ তুলুন, আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছেন বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নাই, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নয়। আপনি জিরেনগাছা হসপিটাল, নলমুড়ি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান, আপনাকে ছুটে কলকাতা যেতে না হয়, তার আওয়াজটা তুলতে হবে। পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু এই দুটো ভয়ঙ্কর রোগ এখন ছড়িয়ে পড়ছে। তাই আপনাদের অনুরোধ করব, আসুন আমরা এগিয়ে আসি, রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করি। শুধু এখানে নয়, আজকে দুঃখ লাগছে বলতে, রক্তদান শিবির যদি, এই রক্তদান উৎসব যদি ভিন্ন রাজনৈতিক মতদর্শ থেকে করে, তাদেরকে বাধা দেওয়াও হচ্ছে। এই ভাঙড়ে এই টানা 10 দিন রক্তদান উৎসব করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। তারপরেও নানা বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা আমাদের গতিতে এগিয়ে চলেছি ভাঙড়বাসীকে সাথে নিয়ে। তাই আপনাদের বলবো, 90 দিন পরে পরে আপনারা আপনাদের মূল্যবান রক্ত সামনে যে রক্তদান শিবির হবে সেখানেই দেবেন। কারণ কি ফতেমা বিবি, ওমর ফারুক মোল্লা আপনাদেরকে যেখানে রক্ত নিচ্ছে ওই ক্যাম্পে আপনারা একবার আসবেন। যেটা বলছিলাম, আপনাদের কাছে অনুরোধ করব, 90 দিন পরে যদি আইএসএফ এখানে করতে না পারে রক্তদান শিবির, আপনাদের এখানে যদি না করতে পারে, অন্য এর পরিবর্তে কেউ যদি কোনো রাজনৈতিক দল থেকে করে, অনেক সময় দেখেছি আমরা মন্দির কমিটি রক্তদান শিবির করছে, ঈদগাহ কমিটি করছে, অনেক দুর্গা উৎসব কমিটি করে, অনেক এনজিও করে। এই সাইড থেকে এসে দে, পিছন দিক থেকে এসে দেবে। অনেক দুর্গা উৎসব কমিটি রক্তদান শিবির করে, অনেক ক্লাব করে, অনেক রাজনৈতিক দল করে। আমি আপনাদেরকে বলবো, রক্তের যখন আমাদের প্রয়োজন হয়, আমরা একবারের জন্য গিয়ে বলি না আমি অমুক রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী, আমাকে অমুক দলের রক্ত দাও, বা আমি অমুক ধর্মে বিশ্বাসী, আমার অমুক ধর্মের রক্ত দাও, বা আমি অমুক দেতে বিশ্বাসী, আমাকে অমুক রক্ত দাও, এ কথা আমরা বলি না। আমরা রক্তে জাত ধর্ম বর্ণ দেখি না। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনে শাসক দ্বারা রক্তের রাজনৈতিক রঙও লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে শুধুমাত্র আইএসএফ ভাঙতে পারবে না, জনগণকে দায়িত্ব নিতে হবে। রক্তের যেমন ধর্মীয় পরিচয় নয়, ঠিক একইভাবে রক্তের কোনো রাজনৈতিক পরিচয় আমরা হতে দেব না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আমরা যারা উপস্থিত হয়েছি 90 দিন পরে যেখানে যে কেউ রক্তদান শিবির করলে আমরা সেই রক্তদান শিবিরে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দেব, আমাদের স্বাস্থ্য ভালো রাখবো। যেমন সাথে সাথে ওই শিবির থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব, সৌহার্দ্যের বার্তা দেব, ঐক্যের বার্তা আমরা ওখান থেকে পাঠাবো। আমি আপনাদের বলি, নির্লজ্জ এরা কত বড়, এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটকানোর বিভিন্নভাবে অপচেষ্টা করেছে। যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয়ই জানেন তারা শাসকে আছে। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই শাসকের কোনো সময় যদি রক্তের প্রয়োজন হয়, তারাও যদি আমাদের কাছে রক্তের চায়, রক্তের কার্ডের বা রক্ত প্রয়োজনের কথা বলে, আমরা নির্দ্বিধায় তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব। তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না। সাথে সাথে এটাও বলি, শাসক যদি কোনো সময় রক্তদান শিবির করে, ওরা তো করে না ভয়েতে। আমরা 10 দিন করেছি, ওদের কি দরকার ছিল? না ডিস্টার্ব করে ওদের 20 দিন করে রেকর্ডটাকে ভেঙে দিই। আমি বলবো, আজকে আমাদের এখানে আমি লিস্ট ধরে বলছি, প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম, ওখানে 360 জন প্রচার হচ্ছে, কিন্তু ওরা 363 জন হয়েছিল। আমিও ভুল প্রচার করেছিলাম, ব্লাড ব্যাংকে ফোন করে জানতে পারলাম 363 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 104 জন মহিলা ছিল। 15 তারিখে ফুলবাড়িতে জাগলগাছি অঞ্চলে 126 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 44 জন মহিলা ছিল। 16ই ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, 302 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 89 জন মহিলা ছিল। 17ই ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে
রক্তদান শিবিরে 421 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 112 জন মহিলা ছিল। 18ই ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল, 444 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 138 জন মহিলারাই রক্ত দিয়েছিলেন। 19 ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটা পুকুরে প্রোগ্রাম হয়েছিল, 370 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে আমার মা বোনেদের মধ্যে 133 জন এগিয়ে এসে রক্ত দিয়েছিলেন। 20 ডিসেম্বর রক্তদান মহোৎসবের সপ্তম দিন ছিল, নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত, সেখানে 237 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 93 জন আমার মা বোন ছিলেন। 21 ডিসেম্বর অষ্টম দিন মধ্য ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, সেখানে 550 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 237 জন মহিলারা এগিয়ে এসেছিলেন। 22 ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম, সেখানে 222 জন রক্ত দিয়েছেন, যার মধ্যে 74 জন মহিলা ছিলেন। আজকে আমি খবর নিলাম 400-এর অধিক মানুষ রক্ত দিচ্ছে, টার্গেটে আছে ওটা 500 পার করা। এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয়। আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি, যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি। কেন আমরা কুক্ষিগত করে রাখবো? কেন আমরা ডিস্টার্ব করব? মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক, এই আহ্বান আমরা করি। এ জায়গায় দাঁড়িয়ে বলছি, এ রেকর্ড তো আইএসএফ তৈরি করতে পেরেছে কাদের জন্য? আপনাদের জন্য। বিশ্বজিৎ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন,